আজকে আমার পড়ানোর বিষয় হলো কেমিস্ট্রি বা রসায়ন। জেনারেল সায়েন্সের কেমিস্ট্রি বা রসায়ন আজকে আমার প্রথম ক্লাস। ভালো করে দেখো তোমরা। প্রথম ক্লাসের যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, যেটা রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল এই ধারণাটা এলো কোথা থেকে সেটা প্রথমে আমরা জানবো। তাহলে প্রথমে ডোবেরিনার বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটি সূত্র দিয়েছিলেন, তার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। বললাম ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন? 1815 খ্রিস্টাব্দে। ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে কোশ্চেন রেলওয়েতে এই কোশ্চেনটা এসছে যে ত্রয়ী সূত্র কে প্রবর্তন করেন? ডোবেরিনার। ঠিক আছে, কত সালে? 1815। এরপরে আমরা জানবো যে ত্রয়ী সূত্রটা কি। ঠিক আছে, দেখো, ডোবেরিনার বিভিন্ন যে মৌল আছে সেগুলোকে তার পারমাণবিক ভরের ইনক্রিজিং অর্ডার, মানে পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে সাজান। কিভাবে সাজান? না, তিনটে মৌল নিয়ে সাজান। এরপর তিনটে মৌলর যে মধ্যবর্তী মৌল থাকবে তার পারমাণবিক ভর প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড়ের সঙ্গে সমান হবে। বোঝা গেছে? কি বললাম বুঝতে পেরেছো? দেখো, এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। দেখো, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তিনটে মৌল ডোবেরিনার নিয়েছেন। এরপর আমরা কি বললাম? পারমাণবিক ভর বাড়ার সংখ্যা। দেখো, লিথিয়ামের পারমাণবিক ভর সবচেয়ে কম, তারপর সোডিয়ামের তার থেকে বেশি, পটাশিয়ামের তার থেকে বেশি। ক্লিয়ার? এরপর দেখো, লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7। পটাশিয়ামের কত? 39। ডোবেরিনার কি বলেছে? প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড়ের সঙ্গে মধ্যবর্তী মৌলটা সমান হবে। দেখো, 39 প্লাস 7 ডিভাইডেড বাই 2 সমান 46/2 ইকুয়াল টু 23। তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত? 23। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই সূত্র বুঝতে পেরেছো? এখান থেকে এইটুকু ইম্পর্টেন্ট, এমন কিছু ইম্পর্টেন্ট কিছু নাই। তো এই সূত্র কে করেছিল? ডোবেরিনার। ঠিক আছে, এরপর আরেকটা সূত্রের কথা বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নিউটল্যান্ড। বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি যে সূত্রটা দিয়েছেন তার নাম হচ্ছে অষ্টক সূত্র। দেখো, এই ভাষাগুলো শুনে বুঝতে পারবে যে সূত্রটা কি টাইপের হবে। অষ্টক মানে কি 8, ত্রয়ী মানে কি 3। তাহলে নিউজিল্যান্ডের অষ্টক সূত্র, এটাও পরীক্ষাতে এসছে যে অষ্টক সূত্র কে প্রবর্তন করেন? নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ডের অষ্টক সূত্র কত সালে? 1865 খ্রিস্টাব্দ। নিউজিল্যান্ডের অষ্টক সূত্র। এই সূত্রে কি বলা হয়েছে? না, অষ্টক সূত্রে বলা হয়েছে যে বিভিন্ন মৌলগুলিকে যদি পারমাণবিক ভরের ইনক্রিজিং অর্ডার, মানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এই অবস্থায় যদি সাজানো হয়, তাহলে অষ্টম মৌলে, কি বললাম? অষ্টম মৌলে তার যে ভৌত এবং রাসায়নিক ধর্ম থাকবে প্রথম মৌলে তার সঙ্গে একই হবে। ঠিক আছে, তাহলে দেখো, সেই সেন্সে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো, ধরো হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ঠিক আছে, তারপর হচ্ছে সোডিয়াম, সরি হাইড্রোজেনটা বাদ,
দেখো এগুলো দেখো আমি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। এটা নিউজিল্যান্ড এইভাবে সাজিয়েছিলেন। ঠিক আছে, সাজিয়েছে প্রথমে লিথিয়াম, এলআই মানে লিথিয়াম, বি মানে বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম। কি বলেছে? অষ্টম মৌলে তার যে ভৌত রাসায়নিক ধর্ম সেটা পুনরাবৃত্তি হবে। তাহলে এখানে অষ্টম মৌলকে 1 2 3 4 5 6 7 8। তার মানে লিথিয়ামের ধর্ম যেমনটি হবে সোডিয়ামের ধর্ম ঠিক একই হবে। এবার সোডিয়ামের পরে কি ছিল? সোডিয়ামের পরে ছিল ম্যাগনেসিয়াম। আবার দেখো বেরিলিয়ামের ধর্ম যা হবে ম্যাগনেসিয়ামের ধর্ম কিন্তু একই হবে। অষ্টম হচ্ছে তো 1 2 3 4 5 6 7 8। আবার ধরো এগুলো হলো, আচ্ছা এটা হচ্ছে নিউজিল্যান্ডের অষ্টক সূত্র। বুঝতে পারা গেছে? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যে সূত্রটা কি বলেছে। ঠিক আছে, ভালো করে বুঝে রাখো। যদি কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে সেটাও করতে পারবে, কিন্তু ইন জেনারেল নিউজিল্যান্ড অষ্টক সূত্র এটা আছে যে অষ্টক সূত্র আবিষ্কারটা কে। ঠিক আছে, এরপরে সবথেকে বিখ্যাত যে লোক পিরিয়ডিক টেবিলে তার কাছে যাও। ঠিক আছে, তিনি প্রথম পিরিয়ডিক টেবিল প্রবর্তন করেন এবং তাকে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক বলা হয়। ঠিক আছে, কি নাম তার? মেন্ডেলিফ। ঠিক আছে, তাহলে এরপর আমরা শুরু করব মেন্ডেলিফের পর্যায় সূত্র। তাহলে বোর্ডটা ক্লিয়ার করি। তাহলে এরপর সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব পর্যায় সারণী সে হচ্ছে মেন্ডেলিফ। তার মেন্ডেলিফের পর্যায় সূত্র আমরা আলোচনা করব। দেখো মেন্ডেলিফ মেন্ডেলিফের পর্যায় সূত্র। দেখো এই সূত্রটা কি বলেছে সেটা আমি ভালো করে লিখছি। দেখো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সূত্র বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বা ভর বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ভাষাটা ঠিক এটাই ছিল। মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভাষা ঠিক এটাই ছিল। কি না, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে কি মানেটা বুঝতে চাইলো? এখানে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। এটা আমি আন্ডারলাইন করে রাখলাম, পরে বলবো যে কেন আন্ডারলাইনটা করলাম। ঠিক আছে, এটা মেন্ডেলিফের পর্যায় সূত্র। এবং মেন্ডেলিফের পর্যায় সূত্রতে মেন্ডেলিফ পর্যায় কতগুলো ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় ছিল 7টি, আর শ্রেণী বা গ্রুপ শ্রেণী কতগুলো ছিল? শ্রেণী ছিল 8টি। ঠিক আছে, পর্যায় এটা বলে পিরিয়ড, ওই জন্য পিরিয়ডিক টেবিল। আর শ্রেণী মানে হচ্ছে গ্রুপ। ক্লিয়ার? 7টা পর্যায় এবং 8টি শ্রেণী ছিল কার? মেন্ডেলিফের পর্যায় সারণীতে। মেন্ডেলিফ পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এই কথাটা মেন্ডেলিফ বলেছিল। এবং মেন্ডেলিফের পর্যায় সারণী আছে। ঠিক আছে, এটা এতটা ডিটেলস পর্যায় সারণীটা জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে পর্যায় ছিল 7টি, শ্রেণী ছিল 8টি। ঠিক আছে, এটা এখান থেকে ইম্পর্টেন্ট। এবং মেন্ডেলিফ হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে মেন্ডেলিফ বলেছিল দুষ্ট মৌল। কেন বলেছিল দুষ্ট মৌল? তার কারণ হচ্ছে হাইড্রোজেনের ধর্ম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের সঙ্গে ম্যাচ আছে। আবার ফ্লুরিন, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন এদের সঙ্গেও কিছুটা ম্যাচ আছে। তাই হাইড্রোজেনকে তিনি কোথায় রাখবেন, এর মাথার উপরে রাখবেন না এর মাথার উপরে রাখবেন তিনি বুঝতে পারছিলেন না, তাই জন্য দুজনের মাথার উপরে তিনি রেখেছিলেন। ঠিক আছে, হাইড্রোজেনকে দুটো গ্রুপে রেখেছিলেন, তার জন্য হাইড্রোজেনকে মেন্ডেলি দুষ্ট মৌল নামকরণ করেছিল। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনকে দুষ্ট মৌল কে বলেছিল না মেন্ডেলি। ক্লিয়ার, বুঝতে পারা গেছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে পারমাণবিক গুরুত্ব এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো আমি শুরু করব আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, আচ্ছা এই মেন্ডেলিভের পর্যায় সূত্র এটা কত সালে হয়েছিল, এটা হচ্ছে 1869 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1869 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমি বোর্ডটা সামান্য ক্লিয়ার করি, এই লেখাটা রাখবো, এটা বোঝার আছে। ঠিক আছে, তারপর আমি শুরু করছি। তাহলে এরপর আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সূত্র সেটা জানবো। আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলে, মোজলেকে। মোজলের পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, কি নাম, মোজলে। মোজলে, ঠিক আছে। এই সালটা কত, 1869 হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। আর এই সালটা কত ছিল, এই সালটা ছিল 1913 খ্রিস্টাব্দ। ক্লিয়ার, 1913 খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবার মনে রাখবে। ক্লিয়ার, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা কে বলেছিল, এটা মেন্ডেলিভ বলেছিল। আধুনিক পর্যায় সূত্রটা সেম, শুধু পারমাণবিক গুরুত্বের জায়গায় হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। কি বললাম, এই যে এটা কি ছিল আগে, পারমাণবিক কি ছিল, গুরুত্ব, এখন হয়ে গেল পারমাণবিক সংখ্যা, তার জন্য আন্ডারলাইন করে রেখেছিলাম। তাহলে জাস্ট পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার, আচ্ছা এরপর আধুনিক পর্যায় সারণীটা আমি একটু ভালো করে দেখব। তাহলে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কতগুলি আছে, পর্যায় 7টি আছে। আর শ্রেণী কতগুলি আছে, শ্রেণী আছে 18টি। ক্লিয়ার, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি এবং শ্রেণী আছে 18টি, পিরিয়ড 7টি, গ্রুপ আছে 18টি। তাহলে আধুনিক পর্যায় সারণীটা আমি দেখো ভালো করে ছক করে এঁকেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো 1 নম্বরে কি আছে, হাইড্রোজেন প্রথম গ্রুপ, ঠিক 18 নম্বরে হিলিয়াম। এটা আমি কিভাবে লিখছি, দেখো যতগুলো নিষ্ক্রিয় মৌল আছে তাদেরকে সত্য আমি 18তে নিয়ে যাব। তাহলে আমি 1 থেকে শুরু করছি। হাইড্রোজেন, হাইড্রোজেনের পরের পারমাণবিক সংখ্যা 2 কার, হিলিয়াম, সেটা একদম হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় মৌল সেটা 18তে চলে যাবে। আবার দেখো তারপর হিলিয়ামের পর কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম। ঠিক আছে, এরপর দেখো 1 2 এর পর দেখো 3 4 5 6 7 8 9 10 11 12, এটা আমি ছেড়ে দিয়েছি কেন না, এইখান থেকে শুরু হয়েছে, এই গ্রুপে যারা থাকে তাদেরকে কি বলা হয়, 3 থেকে 12 এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। কি বলা হয়, সন্ধিগত মৌল। 3 থেকে 12 নম্বর গ্রুপে যে সব এলিমেন্ট বা মৌল থাকে তাদেরকে সন্ধিগত মৌল বলে, যেটা প্রথম 3টে পর্যায়ে থাকে না। ক্লিয়ার, আচ্ছা তাহলে লিথিয়াম, বেরিলিয়াম সন্ধিগত মৌল 12 পর্যন্ত বাদ। তারপর কি হবে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আবার নিষ্ক্রিয় মৌল নিয়ন। তারপর কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম সন্ধিগত মৌল বাদ। অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরপরে দেখো 4 নাম্বার থেকে কিন্তু সন্ধিগত মৌল শুরু হয়ে যাবে। পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। ক্লিয়ার, দেখো এই যেমন 3 থেকে 12 কে সন্ধিগত মৌল বলে, সেমন দেখো 1 নাম্বার গ্রুপের এলিমেন্টটিকে বলে খাদ ধাতু। কি বলে, খাদ ধাতু। 2 নাম্বারের এলিমেন্টকে কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার ইংরেজি গুলো লিখে দিচ্ছি, খাদ ধাতু, অ্যালকালি মেটাল, এটা হচ্ছে অ্যালকালাইন
আর্থ মেটাল। ঠিক আছে, এরপর দেখো ঠিক 15 নাম্বার, এটাকে বলে নিক্টোজেন, এটা ইংরেজিও নিক্টোজেন। 16 নাম্বার, এটার নাম হচ্ছে চ্যালকোজেন, চ্যালকোজেন, এটা ইংরেজি নাম হচ্ছে চ্যালকোজেন। 17 নাম্বার, এটার নাম হচ্ছে হ্যালোজেন, খুব ইম্পর্টেন্ট হ্যালোজেন। আর 18 নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তোমরা জানো তার নামগুলো, এগুলো কিছু নামও রাখো। 1 নাম্বার হচ্ছে খাদ ধাতু, 2 নাম্বার হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 3 থেকে 12 হচ্ছে সন্ধিগত মৌল, 13 14 সেরকম ভাবে কিছু নাম নেই। এটা বোরন ফ্যামিলি বলে, এটা কার্বন ফ্যামিলি বলে, সেরকম নাম না থাকার জন্য। 15 নাম্বার হচ্ছে নিক্টোজেন, নাইট্রোজেন থেকে নিক্টোজেন, অক্সিজেনের গ্রুপটা হচ্ছে চ্যালকোজেন, হ্যালোজেন আর নিষ্ক্রিয় মৌল। ক্লিয়ার? এই গ্রুপের কোনটাকে কি বলে বোঝা গেছে। এরপর দেখো এইরকম ভাবে সাজিয়ে আমার সুবিধা কি হলো। দেখো যেসব গ্রুপগুলো দেখছো না, যে কোনো গ্রুপ তুমি একটা দেখো, ধরো মনে করি 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এদের রাসায়নিক ধর্ম কিন্তু সেম হবে, ভৌত রাসায়নিক ধর্ম এদের সেম হবে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ভৌত ধর্ম সেম হবে। হাইড্রোজেনকে দুটো দিকে রাখা যায়, হাইড্রোজেন এখানেও রাখা যেতে পারে, এইখানেও হাইড্রোজেন রাখা যেতে পারে, কারণ এর দুটোর সঙ্গে ম্যাচ আছে। ঠিক আছে, আচ্ছা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো সমান। আধুনিক পর্যায় সারণী থেকে এই পর্যন্তই। এরপরে পর্যায় সারণীর বিভিন্ন ধর্ম আছে, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। সেই ধর্মগুলো কমপ্লিট হলে পর্যায় সারণী কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ক্লাস পাওয়ার জন্য, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।